ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনা করতে যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। তানভীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। তানভীর, আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আহ, শিক্ষার্থীদের একটি অংশ নতুন একটি সংগঠন করতে যাচ্ছেন। হঠাৎ করে এই সংগঠনটির প্রয়োজন কেন পড়লো? হ্যাঁ, এটি সত্যি কিন্তু একটু অবাক করার মতোই ছিল। কারণ আমরা কিন্তু জানি যে একটি রাজনৈতিক দল রূপান্তরিত হতে যাচ্ছে। এর মধ্যেই একটি সংগঠন হলো। যদিও আমি দেখলাম যে যারা এই সংগঠনটা করতে যাচ্ছেন তারা কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছেন যে আ একটা হচ্ছে তাদের বিভিন্ন দল থেকে যখন তারা আন্দোলন করেছেন, বিভিন্ন ছাত্র সংগঠন তাদের সঙ্গে এসে একসঙ্গে তারা আন্দোলন করেছেন। আবার আরেকটা ছাত্র সংগঠন যারা ছিলেন তারা ছিলেন আসলে কোনো দল নিরপেক্ষ। একটা বিরাট অংশ কিন্তু সেখানেই ছিল। তো তারা মনে করছেন যে এই যে বিরাট অংশটা যারা কোনো সংগঠনের সাথে ছাত্র সংগঠনের সাথে আগে যুক্ত ছিল না, তাদের একটা প্ল্যাটফর্মে আসার সময় হয়ে আসছে। কারণ তারা মনে করছেন যে অনেকেই তারা নিজ নিজ সংগঠনে ফিরে গিয়েছেন আন্দোলনের পরে। তো এই যে সাধারণ ছাত্র যাদের ওইরকম কোনো প্ল্যাটফর্ম নাই, তারা হয়তো এই আন্দোলনের পর তারা কি করবেন না করবেন সেটি হয়তো তারা খুঁজে পাবেন না। সেই জায়গা থেকে তারা মনে করছেন যে একটি দল করেছেন, তবে সংগঠনে গেছেন। তবে এটি হয়তো তাদের বক্তব্যের দিক থেকে। তবে আমার কাছে মনে হয়েছে যে একটি নতুন রাজনৈতিক দল যখন ছাত্ররা করতে চাচ্ছে, গড়ে তুলতে চাচ্ছে, ঠিক সেরকম একটি সময় এসে সংগঠন করা এবং সেই সংগঠনে আরেকটা অংশ যুক্ত হওয়া, সেটি আসলে দল গঠন প্রক্রিয়াতে কোনো একটা প্রভাব ফেলতেও পারে। যদিও সেটি আসলে বলার মতো সময় বা অবস্থা এখনো আসে নাই। কারণ এই সংগঠনের সাথে কারা কতজন জড়িত হবেন, কারা আসবেন, সেটি কিন্তু, এবং ইভেন তাদের নামও কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। ফলে এটার জন্য আসলে অপেক্ষা করতে হবে যে একটি দল গঠনের দিক ঠিক আগ মুহূর্তে কেন একটি সংগঠন হলো এবং তাদের আসলে উদ্দেশ্য কি করতে চাচ্ছেন তারা সামনে। একটি বিষয় যে তারা যেটা বলছেন যে তারা কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করবেন না। আপনি যেটা বলছিলেন যে ইতিমধ্যে আমরা জানি যে ছাত্রদের একটি রাজনৈতিক দল কিন্তু আসছে এবং অবশ্যই। একই সাথে একই সময় প্রায় সমসাময়িক সময়ে ছাত্রদের নতুন একটি সংগঠন কথা আমরা জানলাম। যদিও এখন আনুষ্ঠানিকভাবে সেটার নাম ঘোষণা করা হয় নাই। কিন্তু আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বলছি, সেখানে এই সংগঠনটি শেষ পর্যন্ত লেজুর ভিত্তিক মানে তারা যেটা বলছে যে রাজনৈতিক লেজুর ভিত্তি থেকে বেরিয়ে আসতে পারবে? এটি কঠিন কোনো একটি, কারণ আমরা যদি দেখি যে ছাত্র সংগঠনগুলো, যেমন আপনি কিন্তু জানেন যে বাম ছাত্র সংগঠনগুলো কিন্তু কখনোই কোনো দলের সঙ্গে সরাসরি ছিল না। বিশেষ করে সিপিপির যে ছাত্র সংগঠন আমরা বলি ছাত্র ইউনিয়ন, কিন্তু আসলে তো ইউনিয়ন তো একেবারেই তাদের নিজস্ব স্বাধীন একটা ছাত্র সংগঠন। কিন্তু আপনি যেটি বলছিলেন যে আসলে লেজুর ভিত্তি থেকে বেরোনো যায় কিনা, আসলে খুব কঠিন। কারণ আমরা ছাত্র ইউনিয়ন বলতে বুঝি যে তারা সিপিবির ছাত্র সংগঠন। সেই হিসেবে বলতে গেলে কিন্তু ছাত্র লীগও কিন্তু একটা আলাদা সংগঠন এটি হিসেবেই হ্যাঁ, প্রতিষ্ঠিত ছাত্রলীগ হয়েছিল। যেটা ছাত্রলীগের বয়সও তো আওয়ামী আওয়ামী লীগের লীগের থেকে থেকেও বেশি। বেশি। তো এবং তাদেরকে বলা হয় ভ্রাতৃপ্রতিম সংগঠন, কিন্তু তারা কি আসলে লেজুর ভিত্তির বাইরে? আসলে এটা না, এরকম হয় না। তবে যে সংগঠনটা যাত্রা শুরু করেছে, যে তাদের কিছু পিছনে এই মুহূর্তে আমরা সরাসরি কোনো দলের অবস্থান দেখছি না, বা তাদের যে জায়গাটা তারা বলছেন যে তারা নিরপেক্ষভাবে তখন ছিলেন, নিরপেক্ষ ছাত্র ছিলেন, তারা শেখ হাসিনা সরকারের পতনের জন্য তারা আন্দোলন করেছেন এবং পতন হয়েছে। এখন তারা যেহেতু কোনো প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি নাই, তারা আরেকটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে চান। কারণ সবাই তো এক ধরনের রাজনৈতিক সচেতন হয়েছেন। তো সেই জায়গায় এসে তারা যদি একটা প্ল্যাটফর্মে আসেন এবং নিরপেক্ষভাবে চলতে পারেন, সেটি কিন্তু আসলে অনেক বড় কিছু হবে। একটু যদি বলে নিই যে, যেমন আপনি দেখছেন যে ছাত্রদের নেতৃত্বে দল আসছে, এটি কিন্তু বেশ অনেকের মধ্যে কিউরিওসিটি তৈরি করছে। কারণ আমরা অতীতের দলগুলোতে সবসময় তো দেখছি যে অনেক সিনিয়ররা মিলায় একটা দল করেন। একেবারে স্টুডেন্টদের মধ্যে আমরা দেখেছিলাম গণ অধিকার পরিষদের কথা যদি বলি, সেটি নুরুল হক নূরের একটি দল তৈরি হয়েছিল। কিন্তু এবারেরটা আরও বড় পরিসরে বলা হচ্ছে, যেটা ইতিমধ্যে তারা বলছে যে ৩০০ আসনে বা ৩০০ উপজেলায় তারা ইতিমধ্যে কমিটি দিয়ে দিয়েছে। তো বড় পরিসরে এই যে ছাত্র নেতৃত্বের একটা দল আসছে, পাশাপাশি যদি সেপারেট একটা ছাত্র সংগঠন হয় যার আসলে কোনো লেজুর ভিত্তি নেই, সেটি অবশ্যই ইন্টারেস্টিং হবে এবং দারুণ কিছু হবে রাজনীতিতে, এটি তো বলাই যায়। শিক্ষার্থীদের নতুন একটি রাজনৈতিক দল আসছে, এটা তো আমরা মোটামুটি সবাই জানি। তো সেই দলটার গঠন এখন কোন পর্যায়ে রয়েছে এবং অনেকের নামই তো শোনা যাচ্ছে নেতৃত্বের জায়গায়, আসলে সেটা কি চূড়ান্ত হয়েছে যে কারা নেতৃত্বে আসছেন? দল গঠনের যদি বলি যে এটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তারা বলেছেন যে এই মাসের মধ্যেই কিন্তু এই দলের ব্যাপারটা চূড়ান্ত হয়ে যাবে। তো সেই হিসাবে বললে যে হাতে খুব বেশি সময় আর আছে, হয়তো যে কোনো সময় তারা ঘোষণা দেবেন। আমার মনে হয় যে আগামী হয়তো ১ সপ্তাহের মধ্যেও হয়তো এই দলটি মানে আমার মনে হয় প্রকাশ্যে চলে আসবে। নাম হয়তো ঠিক হয়নি, কিন্তু অনেকগুলো নাম নিয়ে আলোচনা আছে। যেহেতু নামগুলো চূড়ান্ত তারা করে নাই বা তাদের থেকে বলা হয়নি, তাই এটি নিয়ে আসলে আমরা ওইভাবে আলোচনায় যেতে যাচ্ছি না। তবে এটি কিন্তু ঠিক যে তাদের নেতৃত্বে কারা আসছেন, এটি নিয়ে মোটামুটি একটা
আলোচনা এবং তাদের মধ্যে অনেকে কথা বলছেন, স্বীকার করছেন। সেদিক থেকে বললে যেমন উপদেষ্টা নাহিদ ইসলামের কথা বলা হচ্ছে যে তিনি নতুন দলের আহ্বায়ক হতে পারেন, এবং তিনি কিন্তু নিশ্চিত করেন নাই, তিনি আবার বলেনও নাই যে না তিনি এটির সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন না, এবং যুক্ত সেই জায়গা থেকে কিন্তু তিনি নিজেও এটা বলছেন। যদি বলি যে আক্তার হোসেনের কথা, যে আক্তার হোসেন নিজেও কিন্তু নাহিদ ইসলামের ব্যাপারে যে দলের মধ্যে একটা ঐক্য আছে, সংগঠনে এখন যারা ছাত্ররা আছে তাদের মধ্যে ঐক্য আছে তাকে আহ্বায়কের ব্যাপারে, তবে তিনি কিন্তু নিজের কথা কিছু বলেন নাই। কিন্তু আবার সেই দিক থেকে বললে যে আক্তার হোসেন যিনি, তাকে নিয়েও কিন্তু দলে একটা আলোচনা আছে যে তিনি ডাকসুর নির্বাচিত নেতা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর সর্বশেষ নির্বাচিত একজন নেতা কিন্তু তিনি ছিলেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, এবং তার এক ধরনের ভালো গ্রহণযোগ্যতা, ইমেজ কিন্তু সব জায়গাতে, তার কথাবার্তা সবকিছু মিলায় অনেকেই তাকে পছন্দ করছেন। তার ব্যাপারে বলা হচ্ছে যে তিনি সদস্য সচিব হতে পারেন। আমি কিন্তু আবারও বলছি হতে পারেন। এর বাইরে যদি দুজন ছাত্র নেতার কথা বলতেই হয়, সেটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ এবং হচ্ছে সার্জিস আলম, যারা অত্যন্ত ফোকাস, ভোকাল, এবং শুরু থেকেই তারা বলা যায় যে তারা সরকারের সঙ্গে যুক্ত না হলেও কিন্তু রাজপথে কিন্তু তারা কঠিন একটা নেতৃত্ব দিয়ে রেখেছেন, এবং সরকারের অনেক জায়গায় কিন্তু তারা হেল্প করছেন, বা সরকারকে অনেক সহযোগিতার যে জায়গাটায় তারা কিন্তু সেটা বাইরে থেকে বেশ ভালোভাবেই করছেন। এবং আমরা যদি বলি সচিবালয় আনসারদের ঘেরাওয়ের যে ইটা, সেটি কিন্তু ছাত্রনেত্রীরাই মানে আমি বলবো নস্যাৎ করে দিয়েছিলেন কিন্তু তারাই সেই জায়গাটাতে। তো এই দুজন নেতার ব্যাপারটা আসছে, এবং সেখানে বলা হচ্ছে যে তারা গুরুত্বপূর্ণ দায়িত্বেই থাকবেন, একজন হয়তো মুখ্য সংগঠক হতে পারেন, কেউ দলের মুখপাত্র হতে পারেন, এই ধরনের আলোচনাগুলো আছে। তো এটাও তো ঠিক যে একটা বড়, যখন আপনি দল করতে যাচ্ছেন, সারা দেশব্যাপী দল করতে যাচ্ছেন, এখন সবাই যারা আন্দোলন করছে সবাই তো আসলে সব পদে বসানো তাদের পক্ষে সম্ভব হবে না। এটি খুব স্বাভাবিক। কিছু মানুষ অবশ্যই কমিটিতে আসবেন, কিছু মানুষ কমিটিতে থাকবেন না, অন্যান্য দায়িত্বে থাকবেন, সেটি আসলে তাদেরকে ভাগ করতে হবে। এখন যেই প্রশ্নটা বরাবরই আসলে ঘুরে ফিরে বারবার আসছে, যে এই যে নতুন যে রাজনৈতিক দলটি হচ্ছে, এটি কি আরেকটা কিংস পার্টি হচ্ছে কিনা? হ্যাঁ, এটি আশাটা কিন্তু খুব অস্বাভাবিক না। এটি স্বাভাবিকভাবেই শুরু থেকে আলোচনায় আসছে, এবং বিশেষ করে এটা ৭-৮-এর যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, সেই সময় কিছু রাজনৈতিক দল উত্থানকে কেন্দ্র করে এই প্রসঙ্গটা আসছিল যে এটি কিংস পার্টি হতে যাচ্ছে কিনা। তবে ওই সময়ের কথা যদি বলি, ওই সময়ের কিন্তু যে রাজনৈতিক দল অত্যন্ত ছোট পরিসরে আসছিল, এবং তাদের কোনো জনভিত্তি ছিল না, কোনো জায়গাতে কোনো মানুষজনও তাদের জন্য ছিল না। তো সেই জায়গা থেকে যদি বলি, ছাত্ররা কিন্তু একটা জনভিত্তি নিয়েই, যেহেতু শেখ হাসিনা সরকারের মতো এমন একটি সরকারকে পতন ঘটাতে তারা পেরেছিল, ফলে তাদের প্রতি মানুষের আশা প্রত্যাশার জায়গাটা বাড়ছে। এবং আমি এটা বলছিলাম যে তাদের প্রায় ৩০০-র মতো উপজেলাতে তারা ইতিমধ্যে কমিটি দিয়ে ফেলেছে, তারপর আরও কাজ চলছে, কেন্দ্রীয় কমিটি হবে, তারা নির্বাচনে অংশগ্রহণ করে আর একটু বড় পরিসরে। তো একটা জিনিস হচ্ছে, জরিপ যেহেতু এখনো পর্যন্ত নাই, আসলে তাদের এই দলের মানুষের গ্রহণযোগ্যতা মানুষের কাছে কতটা পাবে বা কতটাই হবে, তারপরেও মানুষ কিন্তু এখনও তাদের অনেক ক্ষেত্রেই সহায়তা করেন, অনেক ক্ষেত্রে চিন্তা করেন যে ছাত্ররা যেন সফল হন, কারণ সফল না হলে হয়তো আমরা ভবিষ্যতে আসলে কোন দিকে আমাদের যাবে সেটা একটা সংকটের মধ্যে তৈরি হবে। তো কিংস পার্টি বলা হলেও, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও বলেছেন, তিনিও উৎসাহিত করেছেন, তিনি কিন্তু নিজেই বলেছেন, ফলে কিংস পার্টির কথা বলুক বা না বলুক সেটা মানে এটা কিংস পার্টি হব না, আমরা একটা সেপারেট বড় রাজনীতি হব, এটা আসলে তাদেরকে প্রমাণ করতে হবে দল গঠনের পরে। কিন্তু তাদের এই প্রশ্নটা তাদের মধ্যে থেকে যাবে, নানা জায়গা থেকে তাদের মধ্যে এই প্রশ্ন আসবে যে আপনারা সরকারের সুবিধার মধ্য থেকে, যেটাকে আমরা সহজ হিসাবে বলি কিংস পার্টি, এটি আপনারা সেভাবে গড়ে উঠেছেন, কিন্তু আমরা যে শুধু কিংস পার্টি না, গণমানুষের পার্টি, সেটি কিন্তু প্রমাণ করতে হবে তাদের। অতীতে যদি আমরা বলি যে বিএনপির কথা সবসময় বলা হয়, বিএনপি কিন্তু বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। এই মুহূর্তে তো বললে আওয়ামী লীগ বিএনপি একটা সমান প্রতিযোগিতায় সবসময় চলছে, এবং এই মুহূর্তে বিএনপির থেকে বড় দল আর কেউ নাই, যেহেতু আওয়ামী লীগ একেবারেই নেই। তো বিএনপি কিন্তু সেভাবেই গড়ে উঠেছে, কিংস পার্টি বলা হয় যে তারাও কিংস পার্টির মতো করেছে। তো এটা আসলে বড় কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে তারা কতটা সফল হতে পারে। তারা যদি সফল হতে পারেন তাহলে কিন্তু সেটি কিংস পার্টি বলে আসলে কিছু থাকবে না, কিংস পার্টিকে মানুষ গ্রহণ করবে না, গ্রহণ করবে সেটা যে সেটা গণমানুষের পার্টি কিনা। তো গণমানুষের পার্টিতে যদি তারা পরিণত হতে পারে, তারা কিভাবে আসছে, কিভাবে গঠিত হয়েছে, তখন এটি বড় আকারে এই প্রশ্ন আর আসবে না। একটা বিষয় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই যে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয় যত সামনে চলে আসছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা নেতৃত্বে ছিলেন মাঠে, নানানভাবে এই আন্দোলনকে সংগঠিত করেছেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে কিন্তু এক ধরনের ঐক্যে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের ফাটল ধরলো কিনা এমনটা কিন্তু মনে হচ্ছে। এটা কি আসলে আপনার কাছে কি তাই মনে হচ্ছে কিনা? না, আমাদের কাছে অবশ্যই তাই মনে হয়, কারণ যেহেতু ছাত্ররা যেটা করছেন, তারা কিন্তু তাদের মতো করে মিটিং করছেন, তা কর্মসূচি পালন করছেন, সেগুলোতে কিন্তু ইউনাইটি আমরা দেখতে পাচ্ছি। বাইরে যখন আমরা সাধারণত সোশ্যাল মিডিয়াতে একজন আরেকজনকে দোষারোপ করে লেখালেখি বক্তব্য আসে, বা বাইরে কিছু ঘটনা ঘটে যায় যেগুলো আমরা দৃশ্যমান দেখছি, সেগুলো দেখে আমাদের কাছে এটি মনেই হয় যে তাদের মধ্যে কি কোনো বিরোধ বা সংকট তৈরি হয়েছে কিনা, দল গঠনের আগেই কি এটা ভাগ ভাগ হয়ে যাচ্ছে কিনা।
বিশেষ করে আপনি যে শুরুতে যে প্রশ্নটা করছিলেন যে একটি ছাত্র সংগঠন নতুন করে গড়ে উঠছে, তো তখনই কিন্তু মনে হয় যে তাহলে কি তারা আলাদা হয়ে গেলেন কিনা। তো আসলে এই প্রশ্নটা তো থাকবেই, যতক্ষণ দল ঘোষণা না হবে, দল গঠন না হবে, ততক্ষণ পর্যন্ত এটা থাকবে। দলের মূল দলটা কি, তারা কি করবে, তাদের জনসমর্থন কতটুকু, এটার উপর ডিপেন্ড করবে আসলে দল আছে কিনা। এর মধ্যে থেকে অনেক সময় দল থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে ছোট ছোট ইউনিট হয়, এটা আসলে খুব বড় প্রভাব কোনো ফেলতে পারে না সাধারণত। কিন্তু দেখতে হবে যে মূল যে দলটা হতে যাচ্ছে সে আসলে কোন পর্যায়ে আছে, এবং অবশ্যই তাদেরকে চেষ্টা করতে হবে যে যেন ইউনাইট থাকা। এবং আপনি জানেন যে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু গ্রুপিং, লভিং, পাল্টাপাল্টি গ্রুপিং এগুলো থাকে, এবং এগুলো একটু দলকে কিন্তু আরও বেশি শক্তিশালী করে। কারণ যখন আপনার 2-3টা গ্রুপ থাকবে, সে চেষ্টা করবে নিজেকে আরও শক্তিশালী করার জন্য। ফলে কি হয়, তার জনসমর্থন বাড়ে, লোকবল বাড়ে, এবং এর মাধ্যমেই মূলত তারা একটা জায়গাতে পৌঁছে যান। এই জন্যই কিন্তু আসলে খুব জরুরি যে বিভেদ থাকবে, কিন্তু সেটি বাইরে আসবে না। একটি বিষয় তার মানে হচ্ছে যে বিষয়টা অনেকটা এরকম যে তাদের যে রাজনৈতিক দর্শন বা রাজনৈতিক চেতনা রয়েছে, সেই চেতনার মধ্যে এক ধরনের ঐক্য থাকবে। অবশ্যই অবশ্যই, মানে আপনি মূল আদর্শ এবং চেতনার যে জায়গা, সেটা তারা মূল জায়গাতে ঠিক থাকবে, যে আমরা এই দলটার নেতা কর্মী বা আমরা সমর্থক হিসেবে করছি। এখন সেই জায়গায় যদি না আসতে পারে তারা, তাহলে তো আসলে দল হবে না। এরপরে নেতৃত্বের কোন্দল থাকতে পারে, গ্রুপিং থাকতে পারে, লবিং থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। নেতৃত্বে আমি দলের নেতৃত্বে আসবো, আমি দলের সভাপতি হব, এটা তো আমার রাইট। আমি যদি এমন হয়ে থাকে যে আমি সভাপতি, সো এই পদে আর কোনোদিন কেউ আসার কথা চিন্তা করতে পারবে না, তাহলে কিন্তু সেই দল খুব বড় হইতে পারবে না, সেটা একদম গণতন্ত্র চর্চাও হয় না, সে বড় হইতে পারবে না। এবং যে আজকে যে ছেলেটা জয়েন করবে তাদের নতুন দলে, তারও তো স্বপ্ন থাকবে আমি এই দলের প্রধান হব এক সময়। তো এইটা তো থাকতেই পারে। এটার মানে কিন্তু এই না যে বিভেদ হচ্ছে, হচ্ছে, নেতৃত্বকে আমি মানছি না। হ্যাঁ, তার সমালোচনা করতে পারি, আমি তার বিরুদ্ধে কথা বলতে পারি, কিন্তু আমি যে দলটায় আছি, দলের সঙ্গে আমি আছি, এটি হচ্ছে থাকা সবচেয়ে জরুরি। একদম শেষ একটা প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে যে এটা আসলে অনেকেরই আগ্রহের জায়গাটুকু আছে, সেটা হচ্ছে যে জানেন যে সরকার ঘোষণা দিয়েছে যে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এই নির্বাচনের আগে ঠিক যখন দলটা গঠন করা হচ্ছে, তখন এই তাদের মধ্যে যে নানান রকম মতানৈক্য আমরা দেখছি, এক ধরনের বিরোধ দেখতে পাচ্ছি নেতৃত্ব নিয়ে। তো এটা কি তাদের জনপ্রিয়তায় ভাটা ফেলবে কিনা, বা জনপ্রিয়তায় কোনো প্রভাব আদৌ ফেলবে কিনা? আসলে নেতৃত্ব নিয়ে আসলে দল গঠনের পূর্বে যদি আপনি যেটা বলছেন যে অনেকগুলো ভাগ তৈরি হয়, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়, তাহলে অবশ্যই প্রভাব ফেলবে। কিন্তু দল গঠন হয়ে যাওয়ার পরে তারা যদি সাধারণ মানুষের কাছে যাওয়া শুরু করে, একসঙ্গে মিলায়, তখন যদি তাদের মধ্যে ওই যে আমি বললাম যে নেতৃত্বের প্রতিযোগিতা তৈরি হয়, যে ঠিক আছে আমি এই পদে যাব, ওই পদে যাব, এই ধরনের প্রতিযোগিতা যদি থাকে, বিভিন্ন জায়গায় যদি থাকে, সেটি কিন্তু আসলে খুব দোষের কিছু না। কারণ আপনি জানেন যে একটা দলের সভাপতি পদ বা একটা সেক্রেটারি পদ একজন মানুষই যাবে, কিন্তু তার সেইখানে উপযোগী ওই পদে যাওয়ার মতো যদি আরও 20 জন লোক না থাকে, তাহলে তো আসলে সেই দলের কাঠামোই সমস্যা, যে মানে বিকল্পহীন একটা দল তৈরি হয়ে যাবে তখন, যে আর কেউ নাই, আমি ছাড়া আর কেউ নাই। তো সেটা কোনোভাবেই ভালো হবে না। প্রত্যেকটা পদের বিপরীতে 10 জন 20 জন করে লোক থাকবে, যোগ্য লোক থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু যদি তারা দল গঠনের মাধ্যমে, হ্যাঁ, পদের লড়াই থাকবে তাদের ভেতরে, দলের মধ্যে থাকবে, তাদের কাউন্সিলের অনেক প্রার্থী হবে, সেখানে ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, এটি তো মানুষ দেখতে চায়। এটি বরং তার দলকে আরো বড় করবে, দলের সৌন্দর্য বাড়াবে। কিন্তু যখন দলের প্রশ্নে তারা মানুষের কাছে যাবে, ভোটের কাছে যাবে, আপনি যেটা ভোটের কথা বললেন, তখন তারা আবার এক হয়ে যাবে, যে আমরা এই আদর্শে করছি, এই লড়াইটা আমরা করছি, আমরা আসেন, আপনারা আমাকে ভোট দেন, আমাকে সমর্থন দেন। অনেক ধন্যবাদ তানভীর, আবারও নিশ্চয়ই আপনার সাথে কথা হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গেই থাকুন।